2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের আজকের যে ক্লাস মানে পঞ্চম অধ্যায় নিরপেক্ষ ন্যায় অধ্যায় থেকে লজিক ক্লাস। তো এখান থেকে আমি তোমাদের লজিক কি করালাম, এখান থেকে প্রথম নিয়ম লঙ্ঘন করলে যে দোষ হয়, চারিপদ গঠিত দোষ, তার সংস্থান, মূর্তি, দোষ বিচার কিভাবে হয় সেটা শিখিয়েছি। তারপর কি শেখালাম, অব্যাপ্য হেতু দোষ, তো সেটার ফলে তার দোষ বিচার সংস্থান মূর্তি কি হয় সেটাও শিখিয়েছি। তারপরে কি শেখালাম, অবৈধ সাধ্য দোষ, সেই নিয়মটা সেটার দোষ বিচার সংস্থান মূর্তি কি হয় সেটাও শিখিয়েছি, সেই লজিকটা শিখিয়েছি। তারপর কি শেখালাম, অবৈধ পক্ষ দোষ, তো সেটারও কিভাবে দোষ বিচার সংস্থান মূর্তি কিভাবে লিখতে হয়, লজিকটা যৌক্তিক আকার কীভাবে করতে সেটাও শিখিয়েছি। আর আজকে যে ক্লাসটা করে সেটা হচ্ছে 4 নাম্বার নিয়ম। 4 নাম্বার নিয়মটা কি, যে ন্যায়ের যে নিয়ম হলো যে দুটি নয়ার্থক বা দুটি নাবাচক আশ্রয় বাক্য থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না, যেটা আমি তোমাদের ক্লাসে কিন্তু বলেছি যে ন্যায়ের নিয়ম কিন্তু টোটাল কিন্তু 10টা নিয়ম আছে, কিন্তু লজিক করার ক্ষেত্রে আমি তোমাদেরকে 4টা নিয়ম শিখতে বলেছি, কারণ এই 4টা নিয়ম করলেই তোমাদের সমস্ত লজিক কমপ্লিট হয়ে যাবে, সঠিকভাবে দোষ বিচার সংস্থান মূর্তি সব বার করতে পারবে। তো 4 নাম্বার নিয়ম লজিকটা করাচ্ছি, তো তোমরা দেখে নাও। তো নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো। তো আমি তোমাদের কি বলেছিলাম, প্রশ্ন কিন্তু একই থাকবে, পরীক্ষায় প্রশ্ন একই থাকবে, কিন্তু তোমাদের এখানে যুক্তিটা চেঞ্জ হবে। তো এই যুক্তিটা এমনভাবে চেঞ্জ হবে যে কোনোটা চারিপদ ঘটিত দোষ হতে পারে, অব্যাপ্য হেতু দোষ হতে পারে, অবৈধ সাধ্য দোষ হতে পারে, অবৈধ পক্ষ দোষ হতে পারে, বা এখন যে লজিকটা করাচ্ছি নয়ার্থক আশ্রয় বাক্য জনিত সেটাও হতে পারে। তো এটা তুমি তখনই পারবে যখন তুমি পুরো লজিকটা করবে। তো আজকের লজিকটা হচ্ছে নয়ার্থক আশ্রয় বাক্য জনিত। আগের লজিকগুলো আশা করি সম্পূর্ণ যদি ক্লাসগুলো করে থাকো তোমরা সিরিয়ালি, তাহলে তোমাদের কাছে কোনো ব্যাপার না, এই ক্লাসটাও তোমরা পারবে। একই সিস্টেমের লজিকগুলো চলছে। তারপর এই লজিকটা করার পর এরপর যে লজিকটা ক্লাস করাবো সেটাতে কোনো দোষই হবে না, মানে সেখানে সমস্ত নিয়মগুলো পালন করবে, তার ফলে তার সংস্থান মূর্তি দোষ বিচার কিভাবে করতে হবে সেটার যুক্তিটা আলাদা, ঠিক আছে? তো সেটার বিচারটা আলাদা হবে। তো সেটা কিভাবে তোমরা দেখতে থাকো, কন্টিনিউ ক্লাস করতে থাকো। তারপর কি আরেকটা লজিক করাবো যেটা তোমাদের ভালো হবে, পরীক্ষা অনেক সময় একটু প্রশ্ন ঘুরিয়ে আসে, সংক্ষিপ্ত নেয়, তো সেটা কিভাবে করতে হবে সেটাও আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে? তো নিরপেক্ষ ন্যায় থেকে এই যে বৈধতা বিচার যে ক্লাসগুলো চলছে, লজিকগুলো যেভাবে সিস্টেমলি তোমাদের শিখিয়েছি সেই ক্লাসগুলো কিন্তু তোমরা করবে। যদি প্রকৃতপক্ষে লজিকগুলো শিখতে হয় তাহলে আমি তোমাদেরকে কি বললাম, এই নিরপেক্ষ ন্যায়ের লজিক শিখতে গেলে তোমাদেরকে কি লাগবে, আমি প্রথমেই কিন্তু তোমাদের কিন্তু নিয়মগুলো বলে দিয়েছি, ভালো করে দেখবে। নিরপেক্ষ ন্যায়ের সংস্থান মূর্তি আমি বলেছিলাম আলাদা করে মুখস্থ করতে হবে, সংস্থান মূর্তি লাগবে। তারপর কি লাগবে বলেছিলাম, নিরপেক্ষ ন্যায় যে 4টি নিয়ম লিখে দিয়ে, প্রত্যেকটা লজিক ক্লাসেও নিয়মটা বলে দিয়েছি, দেখিয়ে দিয়েছি, প্লাস তবুও আলাদা করে নিরপেক্ষ ন্যায় নিয়মটা আমি কিন্তু আলাদা করে বলে দিয়েছি, ঠিক আছে? বৈধতা বিচারের নিয়ম তো এখনও আমি তোমাদেরকে বলবো, দেখাবো। তো চলো ক্লাসটা করে নেওয়া যাক। আর যারা আমার এই চ্যানেলে মানে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেল নতুন, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে। আর 2025-এর ফুল টিউশনটা তোমরা প্রোফাইলটা ভিজিট করলেই অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো পেয়ে যাবে। পঞ্চম অধ্যায় রানিং চলছে, আগের অধ্যায়গুলো সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। যুক্তি অধ্যায়, বচনের বিরোধিতা, অমাধ্যম অনুমান সম্পূর্ণ কমপ্লিট। নিরপেক্ষ ন্যায় থেকে টিকা লেখা হয়ে গেছে, শর্ট প্রশ্ন লেখা, সব যা লিখে দিয়েছি সব পড়বে 100% বলে আমি গ্যারেন্টি দিয়ে বললাম। লিখিত পরীক্ষায় 80-তে 80। আর লজিক থেকে শুরু করে যা লিখে দিয়েছি, যা যেভাবে করিয়েছি সিস্টেমেটিক সেই ক্লাসগুলো করবে, কেউ আটকাতে পারবে না লজিকে। তো চলো, আর প্লিজ শেয়ার করবে যাদের ফুল টিউশন দরকার। তো দেখো এটার যুক্তিটা দেখো একদম আলাদা। কোনো মাছ পাখি নয়, কারণ মাছেরা সরীসৃপ নয় এবং কোনো সরীসৃপ পাখি নয়। একই সিস্টেম, প্রত্যেকটা সাজানোর যৌক্তিক আকারটা সাজানোর নিয়মটা একই নিয়ম। সবার প্রথমে তোমাকে যৌক্তিক আকার সাজাতে হবে। তো এখান থেকে যৌক্তিক আকার সাজাতে গেলে কি করতে হবে আমি বলেছি, যে সিদ্ধান্ত বার করতে হয়। সিদ্ধান্ত এখান থেকে প্রশ্ন থাকে, তো বারবার করে আমি তো লজিকগুলো প্র্যাকটিস তোমাদের নিয়মগুলো করে দিলাম, এই জন্য আমি তোমাদের এবার একটু অন্যভাবে ক্লাসটা করছি, তোমরা দেখে নাও। তো এখান থেকে প্রশ্নটা থাকবে পরীক্ষায়, এখান থেকে প্রশ্নটা থাকবে, এরকম 2টা দেওয়া থাকবে, 4, 4, 8, এখান থেকে উত্তর, যৌক্তিক আকার থেকে উত্তর।
তো কি বললাম তোমাদের, যে এই তিনটে লাইনের মধ্যে থেকে যে কোনো একটা সিদ্ধান্ত বার করতে হয়। সিদ্ধান্ত কি করে বার করবে? অতএব, সুতরাং, কাজে থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত, কারণ কিংবা কেননা থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত। তো এখানে আমরা চেষ্টা করবো অতএব সুতরাং কি আছে? নেই। কারণ কিংবা কেননা আছে? হ্যাঁ আছে, এই যে কারণ, তার মানে তার আগের বাক্যটা সিদ্ধান্ত, মানে এই যে কোনো মাছ পাখি নয়, এটা আগের বাক্য সিদ্ধান্ত। তো সবার প্রথমে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তো এই যে সিদ্ধান্ত নিচ থেকে উপরে এই লাইনটা আমি নিলাম, কোনো মাছ নয় পাখি, এটা ই বচন, কারণ এটা কিন্তু বচন হবে। কোনো মাছ নয় পাখি, কোনো মাছ নয় পাখি, ই বচন, এটা নিলাম। সবার প্রথমে এই লাইনটা নিলাম। তো এই লাইনটা নেওয়ার পর এই মাছটার মাছ পদটার নাম দিয়ে দিলাম হচ্ছে এস পদ, আর পাখি পদটার নাম দিয়ে দিলাম পি পদ। এটাই নিয়ম, এটা দিতে হয়। সিদ্ধান্ত যে লাইনটা হয়, সবার প্রথমে এই তিনটে লাইনের মধ্যে সিদ্ধান্ত বার করতে হবে। এইটার নাম দিতে হবে এস দিতে হবে, আর এটার নাম দিয়ে পি দিতে হবে। হলো? তারপর তাহলে এখান থেকে একটা লাইন হয়ে গেল, দুটো লাইন পড়ে থাকলো। এবার দ্বিতীয় লাইন নিচ থেকে উপরে উঠতে হবে। এই দ্বিতীয় লাইন এটা কেন হলো? কারণ এই মাছ শব্দটা এই দুটো লাইনের মধ্যে যেখানে আছে সেটা হবে দ্বিতীয় নাম্বার লাইন। তাহলে মাছ শব্দটা কোথায় আছে? এখানে আছে, কারণ মাছেরা সরীসৃপ নয়। এটাও হচ্ছে কি বচন হবে? ই বচন হবে। তাহলে কোনো মাছ নয় সরীসৃপ, ই বচন হলো। ব্যাস, ই বচন হয়ে গেল, কোনো মাছ নয় সরীসৃপ। এবার দুটো লাইন তো হয়ে গেল নেওয়া, তাহলে পড়ে থাকলো কোনটা লাইন? এই যে এটা, কোনো সরীসৃপ পাখি নয়, তার মানে এটাও ই বচন। তো সবার উপরে ওটা হয়ে যাবে কোনো সরীসৃপ নয় পাখি, ই বচন। সাজানো হয়ে গেল। তো সাজানো হয়ে গেল। এবার আমরা কি করব? পদগুলো মিলিয়ে নেব। তো পদগুলো মিলাতে গেলে আমি কি করতে হবে? শুরু থেকে 4টা নিয়ম অ্যাপ্লাই করে দেখতে হবে। আমি বলছিলাম প্রত্যেকটা লজিকে বলেছিলাম শুরু থেকে, কারণ তুমি তো আর বুঝতে পারবে না যে সেটা কোন দোষ হবে। তাহলে শুরু থেকে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে 3টি পদ থাকবে, তার বেশিও না বা তার কমও না। যদি 3টির বেশি অর্থাৎ 4টি পদ থাকে, তাহলে তবে ন্যায়টি চতুষ্পদ ঘটিত বা 4টি পদ ঘটিত দোষে দুষ্ট হবে। এই লজিকটা খুব সুন্দর করে শিখিয়েছি, আশা করি এতক্ষণে বুঝে গেছো 4টা পদ মানে কেমন। তো পদগুলো মিলিয়ে নাও। এই নিয়মের ক্ষেত্রে পদগুলো মিলিয়ে নেব। 3টা পদ দেখার চেষ্টা করো। এস মাছ মিলিয়ে নাও, তাহলে এস একটা পদ হলো। পাখি একটা পদ, 2টা পদ হলো। বাকি যে দুটো পড়ে থাকলো সেটার নাম হচ্ছে এম পদ। তার মানে কি পড়ে থাকলো? এই যে পড়ে থাকলো সরীসৃপটা পড়ে থাকলো, এম পদ পড়ে থাকলো। তো পদ কিন্তু 3টা মিলে গেল, তার মানে প্রথমকার নিয়মটা কিন্তু পাস হয়ে গেল, 4টি পদ ঘটিত দোষ হলো না, যেটা শুরুতে লজিকটা করিয়েছিলাম। ক্লিয়ার হয়ে গেল? এটার দোষ বিচার কীভাবে হয় সেই লজিকটা তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে যে তখন এটা 4টি পদ ঘটিত দোষ হবে। এই লজিক কমপ্লিট হয়ে গেছে। এবার এই নিয়মটা পাস হয়ে গেছে। এবার এই জন্য দ্বিতীয় নিয়মটা অ্যাপ্লাই করব। যে ন্যায়ের নিয়ম হলো হেতুপদকে দুটি আশ্রবাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে। যদি ব্যাপ্য না হয়, একবারও ব্যাপ্য না হয়, তাহলে কি হবে? অব্যাপ্য হেতু দোষ। তো চলো একইভাবে নিয়মগুলো অ্যাপ্লাই করব। হেতুপদ মানে এই যে হেতুপদ, এম পদটার কথা বলছে। তো ভালো করে দেখো, হেতুপদ ব্যাপ্য আছে, কারণ এই বচনে দুটি পদই ব্যাপ্য, হেতুপদ ব্যাপ্য, তার মানে দ্বিতীয় নিয়মটাও পাস করেছে। হেতুপদ ব্যাপ্য হয়ে গেলেই ব্যাস নিয়ম পাস, কারণ ই বচনের কিন্তু 2টি পদই ব্যাপ্য, তার মানে এই নিয়মটাও পাস হয়ে গেল। এবার হচ্ছে তৃতীয় নিয়ম। তৃতীয় নিয়ম কি? তৃতীয় নিয়ম হচ্ছে ন্যায়ের নিয়ম হলো যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। এই যে ব্যাপ্য অব্যাপ্য, অনেকে যদি হঠাৎ করে নতুন স্টুডেন্ট ক্লাস করে থাকো, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, স্যার এটা ব্যাপ্য অব্যাপ্য বুঝতে পারছি না। বুঝতে হবে, শুরু থেকে নিরপেক্ষণের যে ক্লাসগুলো করি, শুরু থেকে প্রথম লজিকের যে ক্লাসগুলো, সেইভাবে আস্তে আস্তে ক্লাসগুলো করো, একবারই মাথা ঢুকে যাবে। যতগুলো ক্লাস করালাম নিরপেক্ষণের সবগুলো ক্লাস করো। 4টা লজিকের যে ক্লাসগুলো করাচ্ছি সিস্টেমেটিক আস্তে আস্তে লজিকে আসো, তবে মাথার মধ্যে ঢুকবে। ঠিক আছে? মাঝখানে ঢুকবে না। এখানে ব্যাপ্যতা লাগবে, যেগুলো বচন অধ্যায় শিখিয়েছি। এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য, বিধব অব্যাপ্য, ই বচনের 2টি পদই ব্যাপ্য, আই বচনের 2টি পদই ব্যাপ্য, ও বচনের উদ্দেশ্যপদ অব্যাপ্য, বিধবপদ ব্যাপ্য। এই যে এগুলোও লাগবে এখানে। তো ক্লিয়ার হয়ে গেল 3 নম্বর নিয়মে। তাহলে কি করব? ন্যায় নিয়ম হলো যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। এই নিয়মের ক্ষেত্রে 2টা দোষ ঘটতে পারে, একটা অবৈধ সাধ্য দোষ, একটা অবৈধ পক্ষ দোষ। এই লজিকটা ভালোভাবে শিখিয়েছি, আশা করি এটা আর তোমাদের কাছে নতুন কিছুই নয়, এর আগের লজিক এগুলো। তো এই লজিকটা তো ক্লিয়ার হয়ে গেছে। তো তবুও আমাদেরকে এই নিয়মটা অ্যাপ্লাই করে দেখতে হবে যে কি এই নিয়মটা পালন হয়েছে কিনা। তো ভালো করে দেখো। তো এম পদের নিয়ম তো ক্লিয়ার। এবার পি পদটা দেখি। ই বচনের পি পদ কি? ব্যাপ্য। তো ব্যাপ্য হলে নিয়ম পাস, ব্যাপ্য হলে নিয়মটা ফলো হয়েছে, ব্যাপ্য হলে ওটার দিকে আর তাকাবো না, মানে ওটা ক্লিয়ার আছে। অব্যাপ্য হলে এখানে অব্যাপ্য আর এখানে ব্যাপ্য হলে তবেই দোষ হয়। তো পিপদটা তো ব্যাপ্য হলে আর তাকাবো না, ব্যাস পিপদ ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখানেও ভালো করে তো এবার এস পদটা দেখবো এই নিয়মের ক্ষেত্রে, 3 নম্বর নিয়মের ক্ষেত্রে। এখানেও এটাও তো ই বচন, তো এটাও তো ব্যাপ্য। তো ব্যাপ্য হলে তার মানে এস পি দুটো নিয়মই পালন করছে। ক্লিয়ার হয়ে গেল? তার মানে এখন অবৈধ সাধ্য দোষও হলো না, অবৈধ পক্ষ দোষও হলো না, কারণ এটা তখনই হয় লঙ্ঘন হবে নিয়মটা। এখানে যদি অব্যাপ্য, এখানে যদি ব্যাপ্য হতো তবেই কিন্তু দোষ হতো
যেটা আশা করি আগের ক্লাসগুলো অবৈধ সাধ্যদোষের লজিক, অবৈধ পক্ষদোষের লজিক, এই লজিকগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে কেন ওটাতে দোষ হয়েছিল। এটা দোষ হলো না কেন, কারণ এখানে ব্যাপ্য বলেই দোষ নেই। ক্লিয়ার? এই জন্য এবার 4 নাম্বার নিয়মে ভালো করে দেখো, এখানে 4 নাম্বার নিয়মে আসা হলো। 4 নাম্বার নিয়মে কি বলা আছে? 4 নাম্বার নিয়মে বলা আছে, ভালো করে দেখো, এই যে ন্যায়ের নিয়ম হলো দুটি নয়ার্থক আশ্রয়বাক্য, নয়ার্থক মানে কি নাবাচক আশ্রয়বাক্য থেকে, দুটি নয়ার্থক আশ্রয়বাক্য থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না। কিন্তু যদি দুটি নয়ার্থক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে যুক্তিটি নয়ার্থক আশ্রয়বাক্য জনিত দোষে দুষ্ট হবে। একই সিস্টেমে সমস্ত লজিক হচ্ছে, একই সিস্টেমে, জাস্ট খালি সিস্টেমটা মানে একটু বিচারে ভাষাটা একটু কোথাও কোথাও চেঞ্জ হচ্ছে, কিন্তু ফর্মুলাটা একই, একটার পর একটা লজিক যে ধাপে হচ্ছে একই ধাপে চলছে। এটা নিয়ম, কখনো এটা নিয়ম পাস হয়ে গেলে তবে এই নিয়মে আসতেছি। তো ভালো করে দেখো এই নিয়মটাতে এখানে একটা কথা মনে রাখবে, চারিপদ সহজ ভাষায় আমি তোমাদেরকে বলে দিচ্ছি কেন আমি তোমাদের সমস্ত নিয়মগুলো অ্যাপ্লাই করলাম। এই চারিপদ ঘটিত দোষ ধরা আরও সহজ। কি করে বুঝবে? যখনই দেখবে দুটি আশ্রয়বাক্য নয়ার্থক নাবাচক, তখনই অত তুমি যদি ভাবো যে আমার এটা তুমি তখনই বুঝতে পারো যখন তুমি লজিকটা ভালো করে করবে। যদি দুটি নয়ার্থক আশ্রয়বাক্য হয়ে যায় মানে ই বচন ইও, তাহলেও মনে করো সরাসরি নয়ার্থক আশ্রয়বাক্য জনিত দোষ ধরতে পারবে। মানে আরও সহজ, তোমাকে বুদ্ধিটা আমি বলে দিলাম, ঠিক আছে? তারপর কারণ নিয়ম কি আছে যে দুটি নয়ার্থক আশ্রয়বাক্য থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না। দুটি যদি নয়ার্থক হয়, নয়ার্থক মানে কি, একটা ই বচন হয়, দুটা ই হবে, দুটা ও হলে ব্যাস নয়ার্থক আশ্রয়বাক্য জনিত দোষ। মোট কথা নাবাচক হলেই ব্যাস সেটা সরাসরি দোষ লিখে দেবে নয়ার্থক আশ্রয়বাক্য জনিত দোষ। তো এখানেও দেখো এমনিও তোমার 4 নাম্বার নিয়মটা দেখো, যেখানে দুটি নয়ার্থক আশ্রয়বাক্য থেকেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই যে তৃতীয় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোনো মাছ নয় পাখি, তো আলটিমেটলি কি দুটাই তো ই বচন, আর ই বচন মানে কি নয়ার্থক। তো এই চারিপদ ঘটিত দোষ আর হচ্ছে নয়ার্থক আশ্রয়বাক্য জনিত দোষ ধরা সবচেয়ে সহজ। কেন? যখনই দেখবে যে দুটি নাবাচক মানে কি, যেটা আমরা গুণ পরিমাণে শিখেছি, গুণ নিয়ে বচন দুই প্রকার, একটা হ্যাবাচক আর নাবাচক মানে কি, নাবাচক মানে ই আর ও, তো ই আর ও বচন ব্যাস হলেই ব্যাস সরাসরি লিখে দিবে নয়ার্থক আশ্রয়বাক্য জনিত। এটা ধরা আরও সহজ, এটা অত খাটানোর দরকার নেই, সরাসরি লিখে দিবে নয়ার্থক আশ্রয়বাক্য জনিত দোষ। ক্লিয়ার? তো এটা দোষ হয়ে গেল। এবার সংস্থান কীভাবে লিখতে হয় সেটা তো আমি শিখিয়েছি। আলটিমেটলি 3টে লাইন তুলে নিতে হয়, তো 3টে লাইন তুলে নিলাম। তো প্রথমকার লাইনে কী পদ আছে? এম আছে, শেষে কী আছে? পি আছে। তারপর দ্বিতীয় লাইনে কী আছে? এস আছে, শেষে কী আছে? এম আছে। তারপর তৃতীয় লাইনে কী আছে? এস আছে, পি আছে, পি আছে। তারপর আমি কী করবো? হেতুপদকে জোড়া দিব। হেতুপদ কোথায়? এখানে হেতুপদ আর এখানে হেতুপদকে জোড়া দিলাম। এর ফলে যে ছবিটা হলো, ভালো করে দেখো, এটা প্রথম সংস্থান। তো সংস্থান কয়টা? সংস্থান মূর্তি আলাদা ক্লাস করিয়েছি, দেখে নেবে। সংস্থান হচ্ছে এই সংস্থানটা, ভালো করে দেখবে, এটা হচ্ছে প্রথম সংস্থান ছবিটা এরকম। তো আলটিমেটলি এই 4টা সংস্থানের মধ্যেই বার হবে, তো যেটা যেরকম বার হবে সেটা নামটা খালি দিয়ে তাহলে প্রথম সংস্থান। ক্লিয়ার? আর বিচার সিস্টেম একই, আগের বিচারগুলো যেভাবে লিখেছি একই, কোথায় পরিবর্তন ঘটবে সেটা তো আমি বলে দিয়েছি বারবার করে, একই কথা। তাহলে বিচার যেহেতু দোষ আছে তার মানে এটা অবৈধ। তো যুক্তিটি প্রথম সংস্থানের অন্তর্গত, যেহেতু প্রথম সংস্থান বেরিয়েছে, আগেরগুলো একই বলেছি। তারপর কি লিখতে হবে? যে বচনটা বেরিয়েছে সেটা লিখতে হবে, 3টা ই বচন অবৈধ মূর্তি। তারপর কি লিখতে হবে? যুক্তিটির নয়ার্থক আশ্রয়বাক্য জনিত দোষে দুষ্ট। একই সিস্টেমে, বাকি আগের লজিক ক্লাসগুলো দেখবে একই সিস্টেমে, শুধু এখানে যেটা সংস্থান হবে সেটার নাম হবে, আর যেটা দোষ হবে সেটার নাম হবে, আর এটা অবৈধ মূর্তি হবে, যেটা বচনগুলো হবে সেটা। ক্লিয়ার হয়ে গেল? তারপর কি দিতে হয়? তারপর দিতে হয় ন্যায়ের নিয়ম দিতে হয়। কারণ ন্যায়ের নিয়ম হলো কোন নিয়মটা? যে নিয়মটা এটা হলো, কারণ ন্যায়ের নিয়ম হলো দুটি নয়ার্থক আশ্রয়বাক্য থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না, তাই দিলাম। তারপর কি দিতে হয়? তারপর দিতে হয় কিন্তু এখানে যে দুটো নয়ার্থক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত, ওই কথাটাই লিখতে হবে। কিন্তু এখানে দুই প্রধান আশ্রয়বাক্য এবং অপ্রধান আশ্রয়বাক্য দুটি নাবাচক বচন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে প্রধান আশ্রয়বাক্য এবং অপ্রধান আশ্রয়বাক্য দুটি নাবাচক বচন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এই যে এটাও প্রধান আশ্রয়, এটাও ই বচন নাবাচক, এটাও ই বচন নাবাচক, এখান থেকে দুটি থেকে তো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে যুক্তিটি ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে, যুক্তিটি অবৈধ এবং নয়ার্থক আশ্রয়বাক্য জনিত দোষে দুষ্ট। ব্যাস, সহজ লজিক। প্রত্যেকটা লজিক ক্লাস করে দেখো, সিমিলারিটি আছে, সহজ। তো এই দোষ বিচার, আশা করি দোষ বিচারের লজিক সংস্থান মূর্তি কীভাবে বার করতে হয় আশা করি তোমাদের আর প্রবলেম হবে না। এরপরে যেটা ক্লাস হবে সেটা হচ্ছে তোমাদের
কোনোটা দিয়ে দোষ নেই, তার ফলে তার বিচারটা কী হবে, তার সংস্থানটা কী হবে, মূর্তিটা কী হবে, সেটার জন্য অপেক্ষা করো। আর মেন ক্লাস সঙ্গে যে মেন ক্লাস চলছে 2025 ফুল টিউশন মেন ক্লাস চলছে, সঙ্গে এক্সট্রা ক্লাসে চলবে। এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্য যে লজিকের প্রশ্ন কীভাবে ঘুরে আসতে পারে, কোন প্রশ্নটা কঠিন হতে পারে, কোন প্রশ্নটা ঘুরে আসলে কীভাবে উত্তর হবে, সেগুলোর জন্যই মূল লক্ষণ হচ্ছে এক্সট্রা ক্লাস। ঠিক আছে, তো এক্সট্রা ক্লাসে চলবে, মেন ক্লাসে করবে। আর প্লিজ শেয়ার করো যাদের ফুল টিউশন দরকার।